হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক ধারার যোগফল অধ্যায়ের আরও একটি খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। তো এটা আজকে আমাদের এই অধ্যায়টার এটা লাস্ট অঙ্ক। কারণ আমরা আগের বিগত যে 2-3টা লেকচার আলোচনা করছি, সেখানে এই অধ্যায়টার ভিতরে যে গুরুত্বপূর্ণ এবং কিছু ব্যতিক্রমধর্মী জটিল ক্যালকুলেশন জাতীয় অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করছি। তার ভিতরে এটা সর্বশেষ এবং এটাও একটু জটিল ফরম্যাটের, তবে বুঝতে পারলে আশা করি জিনিসটা কি সহজ হবে, কিছু জিনিস মনে রাখলে আর কি। তো আমাদের এই গাণিতিক সমস্যাটাতে বলছে যে একটা সিরিজ দিয়েছে এখানে 1+1+3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+3+3 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+3+3 স্কোয়ার বাই 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ইনফিনিটি পর্যন্ত গেছে। যদি এভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে ধারাটা, তাহলে তার এই সবটা যোগফল আসবে হাফ ইন্টু E3 মাইনাস অর্থাৎ E কিউব মাইনাস কত E। তো এখানে দেখাবো যে বলা ছিল আর কি, এটা লিখিনি আর কি এটা। তো আমরা এটার যোগফল যে এটা আসবে, এটা এখন এটা কী প্রমাণ করব বা দেখাবো। তো তোমাদের বইতে এখানে অর্থাৎ এর ফ্যাক্টরি আকারে নাই আর কি জিনিসটা। আসলে আমাদের বইতে আসলে জিনিসটা এরকম ছিল যে বইটা এটা এভাবে এই যে নিচে হরে এটা ছিল আর কি, এটা ছিল এটার মধ্যে ফ্যাক্টোরিয়াল আর কি। ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়ালকে মূলত আমরা এভাবে লিখি আর কি। তো ফ্যাক্টোরিয়ালকে এভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়ালকে এভাবে আমরা যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আমরা এভাবে লিখি, 3 ফ্যাক্টোরিয়াল আবার এভাবে লেখা যায়, দুইভাবে লেখা যায়। তো আসলে এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন। তো বইয়ের ভিতরে তোমাদের এখানে ওই চিহ্ন এটার মাত্র দেওয়া আছে আর কি। তো আমি প্রশ্নের ভিতরে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখছি যাতে তোমরা কি সহজে বুঝতে পারো। তো তাহলে আমাদের এখানে এখন কী করবো, এখান থেকে ক্যালকুলেশন করবো। তাহলে এটা আমাদের লেফট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এই লেফট সাইড থেকে এখন এই জিনিসটা কী করবো, আমি প্রমাণ করবো। তো তার আগে আমরা লেফট সাইড থেকে কাজ শুরু করি। লেফট সাইডটা প্রশ্ন ছিল 1+1+3/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+3+3 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1+3+3 স্কোয়ার প্লাস 3 কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটা থেকে এখন আমরা রাইট সাইড এটা দেখাবো। তার আগে এখান থেকে আমরা এটা এনতম ফরটা বের করে ফেলি। তো এখানে হরে কোনো সমস্যা নাই, কারণ এখানে একের নিচে মনে একটা এক আছে জানি আমরা, সেখান থেকে কাজ করবো। অর্থাৎ এখানে আছে এক, মানে এখানে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল এভাবে যদি চলতে থাকে n পর্যন্ত, অবশ্যই এখানে হরে হবে 1/n ফ্যাক্টোরিয়াল, কারণ 1/1 আকারে আছে। তো আসলে এখানে হরে হবে n ফ্যাক্টোরিয়াল আর কি। সেটা আমি আগে আলাদা বাইর করে 1 ফ্যাক্টোরিয়ালটা বাইর করে রাখছি, 1/n ফ্যাক্টোরিয়ালটা বাইরে নিয়ে আসছে আগে, হরটা আর কি, হরের এনতম হরটা এটা লিখছে এতটুকু। এখন আমরা লব নিয়ে কাজ করবো। লাইক যেতেছি লবে দেখতেছি এখানে 1 আছে প্লাস 1+3 আছে প্লাস 1+3+3 স্কোয়ার আছে প্লাস 1+3 স্কোয়ার প্লাস 3 কীভাবে চলতেছে। তো এটা যদি চলতে থাকে এভাবে, আমরা এখানে কী লিখতে পারবো, 1+3+3 স্কোয়ার প্লাস 3 কিউব, অবশ্যই এটা কি প্লাস ডট 3n-1 পর্যন্ত যাবে ধারা চলতে এভাবে। তাহলে এটা হলো কি এই লবের এনতম পদ, আর এটা হলো কি হরের 1/n-তম পদ। আশা করি এতটুকু কি তোমরা এটা বুঝছো। তো দেখো ইউএন সমান এটা সাধারণ পদ আর কি 1/n ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটা একটা মূলত গুণোত্তর ধারা। কেন, প্রথমটা এখানে 3 আছে, মানে 3^0 আছে আর কি। এখানে 3^0, এখানে 1 2 3 ভাবে n-1 পর্যন্ত চলতেছে ধারাটা। তো এটা গুণোত্তর ধারা, কারণ পরপদ পুরোপদের পার্থক্য কত করে, এর পার্থক্য করা যাবে না। অর্থাৎ এখানে আমরা এখান থেকে অনুপাত বের করতে পারবো। তো অনুপাত যদি বের করি, তো এখানে 3 স্কোয়ার মানে কত, 9 আর 3, 9 থেকে 3 ভাগ দিলে কত পাবো আমরা 3, 3 কিউবকে 3 স্কোয়ার ভাগ করলে অবশ্যই কত পাবো, তাও 3। তাহলে অনুপাত সবগুলো সমান, তাহলে এটা গুণোত্তর ধারা। এবং এখানে গুণোত্তর ধারার আর মানটা অবশ্যই 1 থেকে বড়, কারণ আর মান তো এখানে 3। তাহলে এখানে আমরা যে গুণোত্তর ধারার যে nতম পদের সূত্র সেটা ইউজ করতে পারবো। সূত্রটা হলো কি 3 অর্থাৎ r⁻n-1 ছিল আর কি, আর কত এখানে 3। তাহলে এখানে তো কত দিয়ে দিছে 3n-1 ডিভাইডেড বাই 3-1, অর্থাৎ r⁻n-1 ডিভাইডেড বাই r-1 যদি আর মান 1 থেকে বড় হয়। কারণ এখানে দেখতেছি আমার অনুপাতটা কি 3, অবশ্যই 1 থেকে বড়, সেজন্য এটা হবে। তো এখানে কি লিখতে পারি আমরা, u1 সমান 1/n ফ্যাক্টোরিয়াল 3n-1/2। আশা করি এতটুকু তোমরা কি এখানে বুঝেছো। তো এটাকে এখন আমরা সমহর করতে পারবো। এটাকে যদি আমরা সমহর করি তাহলে কি আসে দেখো, un সমান 1/n ফ্যাক্টোরিয়াল 3n/2 মাইনাস, আচ্ছা এক কাজ করি আমরা n ফ্যাক্টোরিয়ালের সাথে লিখি, সরি ফ্যাক্টোরিয়াল মানে n জাতীয় পদগুলো একসাথে রাখি। তো হাফটা বাইরে নিয়ে আসছি, ধ্রুবকটা এখানে এভাবে লিখতে পারবো 3n-1/n ফ্যাক্টোরিয়াল। তো এখানে তাহলে আমরা এখন কাজ করি একটু, এটা সমহর করে ফেলি। এখানে হাফ ছিল,
এখানে সমার করলে আসবে 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে এখন আমাদের কি বাকি কাজগুলো এখন শুরু করতে হবে। তো এখানে এটা হচ্ছে তার ইউএনতম পদ। এখান থেকে আমরা কী করবো, তার সামেশন অর্থাৎ সমষ্টি বের করবো। তো সমষ্টিকে আমরা অ্যাশ অফ এন বলি। তো অ্যাশ অফ এন সমান কী হবে তাহলে হাফ, এত ধ্রুবক, এতটুকু সমষ্টি বের করবো অর্থাৎ সামেশন অফ। এখানে আমরা লিমিট দিব। তো লিমিট দেখতে হবে ধারাটা কত থেকে কত শুরু হয়েছে, এনের মানটা। এন মান দেখেন 1 থেকে শুরু হয়েছে, ইনফিনিটি গিয়ে কি শেষ হয়েছে। তাহলে অবশ্যই এখানে এনের মানটা কত হবে, এন মানটা n ইকুয়াল টু 1 তো কত হবে, অসীম পর্যন্ত যাবে। কারণ 1 থেকে অসীম পর্যন্ত আমরা ধারাটা কি যোগফল বের করতেছি, 3 টু দি পাওয়ার কত n বাই কত n ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল। আশা করি এতটুকু কি তোমরা বুঝেছো। এটাকে আমরা ইনফিনিটি অর্থাৎ এই আমরা সমষ্টিটাকে দুটোর সাথে লিখতেছি আলাদা আলাদা। তো তাহলে কি আসবে, হাফ, তাহলে দুটোর সাথে গুণাকার আছে, এভাবে হবে আর কি। হাফ ইন্টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস হাফটা এটার সাথে গুণাকার আছে, হাফ ইন্টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n ফ্যাক্টোরিয়াল। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এখন এখান থেকে আমাদের বাকি কাজ করতে হবে, অর্থাৎ উপরের এই লাইন থেকে আমরা এখন এই লাইনটা পাইছি, এখানে হাফ দ্বারা হাফ সামেশন অফ এত দ্বারা দুটোটা গুণ করে ফেলছি, গুণ করে এটা পাইছি। তো এখন আমরা দেখতেছি যেহেতু প্রমাণ এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল পদ আছে, E3 জাতীয় পদ আছে, তাহলে অবশ্যই আমাদেরকে এগুলার পরিবর্তে স্বাভাবিক ধারাটার পরিবর্তে এক্সপোনেনশিয়ালে চলে যেতে হবে, অর্থাৎ ই জাতীয় কোনো একটা কিছুতে চলে যেতে হবে। তো আমরা যেখানে এটা যেহেতু e3 আছে, অর্থাৎ e এখানে মানে একটা 1 আছে, তাহলে অবশ্যই আমরা e⁴x এর কিন্তু একটা বিস্তৃতি সূত্র জানি। সেই e⁴x এর বিস্তৃতি সূত্র থেকে আমরা কিন্তু এখান থেকে চাইলেও কিন্তু এই জিনিসগুলো পরিবর্তে কিছু একটা বসাতে পারবো। সেজন্য আমরা এখন e⁴x এর যে বিস্তৃতি সূত্র আছে সেটার মাধ্যমে কাজটা করবো, যেহেতু ডান পাশে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, পাওয়ারের ফাংশন আছে আর কি। তো এটা আমরা একটা বিস্তৃতি সূত্র জানি, বিস্তৃতি সূত্রটা হলো e⁴x এর একটা সূত্র জানি। তো সেটা আমরা এখানে একটু কিছু কাজ করতে হবে। আমরা জানি যে e⁴x বিস্তারের বিস্তৃতি সূত্র কি, e⁴x বিস্তৃতি সূত্র হলো বিস্তৃতি সূত্র 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলবে আর কি ধারাটা। এটা হচ্ছে e⁴x বিস্তারের সূত্র বা বিস্তৃতি সূত্র। এখান থেকে এখন আমাদের কাজ করব কেন, কারণ আমরা দেখতেছি আমাদের রাইট সাইডে এখানে এর উপরে পাওয়ার 3 আছে, এখানে এর উপরে কিছু নেমন মানে একটা এক আছে। সেজন্য আমরা এখন e⁴x যদি বিস্তৃতিটা জানি এখন, সেখান থেকে e⁴1 বের করব, তারপরে পরবর্তীতে e⁴3 বের করব। সেখান থেকে কিছু একটা করে দেখি আমরা এই দুইটার পরিবর্তে কিছু একটা করতে পারি কিনা। তাহলে আমরা e⁴x যদি এত হয়, এখান থেকে এখন আমরা e⁴1 বের করব। তো 1 বের করলে যদি আগে x আছে ওদের কি বসবে, 1 বসবে। তাহলে এখানে 1 প্লাস 1 স্কোয়ার মানে কত 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 কিউব মানে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, 1 টু দি পাওয়ার 4 মানে 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল চলবে আর কি। তো এখানে আমরা কাজ করতে পারি, কি কাজ করতে পারবো, এখন আমরা এখানে যে 1টা আছে এটা বাম পাশে নিয়ে আসবো। তাহলে কী ভাবো, e⁴1 মানে একটাই, আর 1 দিলাম না পাওয়ারটা -1, এই 1টা দিকে নিয়ে আসছে, বাম দিকে নিয়ে আসছে 1 মাইনাস হয়ে গেছে, আর বাকি থাকবে এই 1 থেকে 4টা বাকি থাকবে, বসাতেছি এটা 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আমরা এখানে -1 একটা মান পাইছি এত, এটা আমাদের লাগবে, এটা রেখে দিছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এরপরে আমরা প্রমাণে দেখতেছি আমাদের এখানে তোমার কি আছে, e3 আছে, এক্সপোনেনশিয়াল ই কিউব আছে আর কি। তো এখান থেকে আমরা মূলত e3টা বের করে ফেলি। আবার e⁴x যদি এত জানি আমরা, এখান থেকে ই কিউব কত আসবে, অর্থাৎ ফাংশনটা এটাতে যে জায়গায় এক্স আছে ওই জায়গায় 3 বসবে আর কি, e3 যদি বের করতেছে। তো 1 প্লাস 3 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট যাবে। এখান থেকে কাজ করি আমরা এই 3টা মূলত বাম দিকে নিয়ে আসি, এটা প্লাস ছিল ওই দিকে, এটা মাইনাস হয়ে যাবে, থাকবে এখানে কি শুধুমাত্র 3 প্লাস 3 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। আশা করি এতটুকু কি তোমরা বুঝেছো। এখন আমরা আমাদের কাজটা করতে পারবো, যেটা আমাদের চাওয়া দরকার প্রয়োজন সেটা করে ফেলতে। এটা কত 3 নম্বর সমীকরণ দেব। আচ্ছা দেখো তো আমরা এখানে যে e-1 লিখছি, এই মানটা মূলত কি দেখো তো 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল না। তো এখান থেকে আমরা যদি সাধারণ পদটা বের করতে চাই, সাধারণ পদ এখান থেকে কী আসবে আসলে দেখো তো, আমি এই জিনিসটা এখানে করতেছি। তো এখানে মূলত কি দেখো তো লবে মূলত ফ্যাক্টোরিয়াল মান না, এখান থেকে মানে একটা এক আছে, এটা 1 ফ্যাক্টোরিয়াল আর কি, মানে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল। অবশ্যই এটা হরে তাহলে চলতে চলতে যদি এনতম পদ পর্যন্ত যায়,
তাহলে এটা nতম পদ আসলে n ফ্যাক্টরিয়াল পর্যন্ত হবে না? অবশ্যই হবে। আর লব সবগুলো তো 1 1 1, এর সমস্যা নাই, এর পার্থক্য পরিবর্তন হয় নাই, এটা 1 রাখছি আমরা। আসলে ঠিক আছে, রুতে কারো কোনো সমস্যা নাই। এখান থেকে দেখো তো 3 প্লাস 3 স্কোয়ার বাই 2 কিউব প্লাস 3 কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এটাতে কী করতে পারে দেখো তো? এখান থেকে 3 নিচে মানে একটা এক চিন্তা করতে পারি না আমরা? অবশ্যই পারি। এটা একটা ফ্যাক্টরিয়াল যদি দিই তাহলে 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। তাহলে এখানে দেখো এটা 1 ফ্যাক্টরিয়াল আছে, 2 ফ্যাক্টরিয়াল আছে, 3 ফ্যাক্টরিয়াল আছে, 4 ফ্যাক্টরিয়াল আছে। তো এখানেও যদি আমরা এটা nতম পদটা বের করতে চাই, কী আছে দেখো তো? মোট চলতে চলতে এটা n ফ্যাক্টরিয়াল পর্যন্ত যাবে না? অবশ্যই যাবে। আর নিচে উপরে দেখো তো এখানে কি মনে ভাবে একটা একদম চিন্তা করি, 3 1 3 2 স্কোয়ার 3 কিউব 3 4 এভাবে চলতে 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 ফাউজি তো 1 থেকে চলতে এক থেকে শুরু হয়ে চলতেছে সামনের দিকে 3 4 পাওয়ারটা 1 2 3 4 অবশ্যই চলতে চলতে এটা 3 টু দি পাওয়ার n পর্যন্ত যাবে না? অবশ্যই যাবে, এটা বলতে পারবো আমরা তাহলে এখানে। তাহলে আমরা দেখো এই ধারাটার এখানে ধারাটা হয়েছে আর কি এখান থেকে, এইটা মূলত nতম পদ হচ্ছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এখানে ধারাটা এটার nতম পদ হচ্ছে 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। আশা করি এতটুকুতে কারো কি কোনো সমস্যা নাই। তোমরা যদি এই দুইটা জিনিস বুঝো তাহলে তোমাদের অঙ্ক বোঝা হয়ে গেছে। কেন? কারণ দেখো আমাদের এখানে দুইটা জিনিস আছে, সামেশন অফ n ইকুয়াল টু 1 টু n ইনফিনিটি 3 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল মাইনাস হাফ ইন্টু এটা ধ্রুবক এত সামেশন এত তো এত 1 n ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমরা এখন 1 বাই n ফ্যাক্টোরিয়াল তাহলে জানি কত, 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এটা জানি কত। এই 1 বাই n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে আমরা এটা বসাতে পারবো না, যেহেতু এটা কি এটা 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এটা পরিবর্তে আমরা এটা যেহেতু এটা 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এটা পরিবর্তে আমি e মাইনাস 1 বসাতে পারবো। আবার এটা কি এটা মূলত কি 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, এটা পরিবর্তে তাহলে আমি অবশ্যই কি e 3 মাইনাস 1 বসাতে পারবো। আশা করি এতটুকু তোমাদের কোনো সমস্যা নাই, কারণ জাস্ট শুধুমাত্র এটা 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এটা nতম পদটা চিন্তা করছি আমরা, এটার nতম পদটা হয়েছে 1 বাই n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, এটার nতম পদ চিন্তা করছি, এটা এখন ধারা হয়ে গেছে। এটার nতম পদ অর্থাৎ নিচে হরে যেহেতু এটা 1 2 3 4 চলতে চলতে ফ্যাক্টোরিয়াল মানগুলা আমরা চিন্তা করছি n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যাবে আর কি। উপরে যেহেতু এখানে 3 টু দি পাওয়ারটা 1 2 3 4 চলতে n পর্যন্ত যাবে, তাহলে অবশ্যই এটা nতম পদ হবে 3 টু দি পাওয়ার n। তাহলে 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এটা মূলত এই জিনিসটা, এটা পরিবর্তে তাহলে আমরা e 3 মাইনাস 1 লিখতে পারবো না? অবশ্যই পারবো, তাহলে লিখতাম। তাহলে আমরা এখানে দেখো তাহলে সামেশন অফ 1 টু n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এই সবটার মান লিখতে পারবো কি e 3 মাইনাস 1, হাফ তো থাকবে ধ্রুবক। আবার এই সবটার মান সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n ফ্যাক্টোরিয়াল, এর পরিবর্তে অবশ্যই লিখতে পারবো e মাইনাস 1, আমাদের এই মানটার মতে অবশ্যই পারবো। তাহলে 1 নং ইমপ্লাইজ অর্থাৎ 1 নং সমীকরণকে আমরা কী লিখতে পারি? তাহলে 1 নং সমীকরণ কী লিখতে পারি দেখো তো? 1 নং সমীকরণটা কী ছিল? Sn সমষ্টি হাফ ইন্টু আমি ফার্স্ট n পদে এখানে আবার লিখতেছি যেটা ছিল এখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ছিল এখানে কি 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল মাইনাস এটা ছিল হাফ ইন্টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু কত ইনফিনিটি 1 বাই n ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের 1 নং সমীকরণটা ছিল আর কি, সেটা লিখছি এখানে আবার। তো দেখো তাহলে আমরা এই সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এর প্রতি কী লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবো e 3 মাইনাস 1, তো লিখলাম হাফ তো ধ্রুবক এটা থাকবে e 3 মাইনাস 1 মাইনাস এখানে হাফ তো ধ্রুবক থাকবে এই সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই n ফ্যাক্টোরিয়াল এটা পরিবর্তে অবশ্যই লিখতে পারবো, এটা তো 1 বাই n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চলছে nতম পদটা, এটা পরিবর্তে তাহলে আমি e মাইনাস 1 লিখতে পারবো না, কারণ এটা মানও তাহলে এটা যেরকমভাবে ছিল এটার মান সমান এত, সেজন্য এটার মান আমরা এটা লিখছি। আর এখানে যেহেতু এটার মান e মাইনাস 1 যেহেতু এটা 1 বাই n ফ্যাক্টোরিয়ালের মান, সেজন্য 1 বাই n ফ্যাক্টোরিয়াল সামেশন কেন দিয়েছি? কারণ এটা যোগফল, তো সেজন্য 1 বাই n ফ্যাক্টোরিয়াল মান তাহলে কি অবশ্যই এটা বসাতে পারবো। তো বসালে কী হয় দেখো e মাইনাস 1 উপপক্ষ থেকে আমরা যদি এখন হাফ কমন নিই তাহলে কি থাকে e 3 মাইনাস 1 মাইনাস e মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে আমরা কী করতে পারি মাইনাস 1 প্লাস 1 কাটতে পারি, এসান সমান পাইছি কি আমরা হাফ ইন্টু e 3 মাইনাস e। দেখো আমাদের রাইট সাইড এটা দেখানোর জন্য বলছে, দেখাও যে এই ধারার এই সমষ্টিটা কত, এটা কত আসবে হাফ ইন্টু e 3 মাইনাস কত e, এটা দেখানোর জন্য বলছে। তাহলে দেখো এটা আমরা দেখাতে পারলাম তাহলে ধারাটা থেকে, তাহলে অবশ্যই বলতে পারবো না এটা তাহলে রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কত রাইট সাইড, আমাদের কি দেখাতে বলছে দেখানো হলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা, কারণ এটা বোর্ডে প্রচুরবার আসে এবং অনেকবারে আসছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা তাহলে আমাদের এই বীজগাণিতিক ধারা যোগফলের যে গাণিতিক সমস্যাগুলো ছিল স্বাভাবিক সাধারণগুলো তোমরা আশা করে পারবা, কারণ সাধারণগুলোতে তোমরা হর লবে সাধারণ nতম পদ কীভাবে বের করে এটা অনেকবার দেখানো হয়েছে। তার পরবর্তীতে আমরা লাস্ট 2-3টা লেকচার, আজকের লেকচারটা সব 3টা বা 4টা লেকচার হবে, সেগুলোতে আমরা মূলত এই অধ্যায়ের যে জটিল ফরম্যাটের অঙ্কগুলো আছে এবং কিছুটা ব্যতিক্রমী নিয়মের সেগুলো আলোচনা করছি। তো আমি চেষ্টা করছি আসলে এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায়, মানে আমি যতটুকু বুঝছি বা আমি যতটুকু আসলে চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে কতটুকু সহজভাবে দেওয়া যায়
সেই অনুসারে আমি দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে গাণিতিক সমস্যাগুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে শেষ পর্যায়ে যে 3-4টা গাণিতিক সমস্যা আলোচনা করছি শেষ লেকচারগুলোতে, এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, কারণ এগুলো বারবারই আসে, বারবারই খুব গুরুত্ব দেওয়া হয় এই প্রশ্নগুলোকে। তো তাহলে আজকে আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো। তাহলে আমাদের এই বীজগণিত ধারা যোগফল চ্যাপ্টার 10-এর যে গাণিতিক সমস্যাগুলো ছিল, আমরা ম্যাক্সিমাম সমস্যা কি যেগুলো বোর্ডে আসছে বেশি সংখ্যকবার সেগুলো আলোচনা করছি। তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী অধ্যায় চ্যাপ্টার 11 ত্রিকোণমিতি ধারা যোগফল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ আমাদের চ্যাপ্টার 10-এর যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো আমরা আজকে শেষ করে ফেলছি। তো আমাদের পরবর্তী লেকচারটা আমরা তাহলে চ্যাপ্টার 11 অর্থাৎ ত্রিকোণমিতি ধারা যোগফল নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে ফান্ডামেন্টালের আমাদের আরও কিছু অধ্যায় বাকি আছে, অর্থাৎ ডি ম্যাপের অধ্যায় বাকি আছে, তারপরে তোমার ডি ম্যাপের একটা অধ্যায় বাকি আছে। তো আমরা পরবর্তীতে ত্রিকোণমিতি ধারা যোগফল শেষ হওয়ার পরে আমাদের এই অধ্যায়ে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।